প্রিয় দর্শক, ইস্পানি মির্জাবু শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি কেমন চলছে স্বাস্থ্য খাত, এবং এই স্বাস্থ্য খাতের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অত্যন্ত একজন গুণী ব্যক্তিত্ব, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার রয়েছেন আমাদের সাথে। মিস্টার জিয়াউদ্দিন হায়দার, আপনাকে স্বাগত জানাই। আজকে স্বাস্থ্য খাত নিয়ে পুরো অনুষ্ঠান জুড়েই আপনার বিশ্লেষণ ধর্মী বক্তব্য উপহার দিবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা পুরো অনুষ্ঠান জুড়েই কেমন চলছে স্বাস্থ্য খাত সেটি আমরা বলবো। যদিও এই সরকার নতুন দায়িত্বভার গ্রহণ করেছে, মাত্র 4 মাস হয়েছে, তারা বাজেট প্রদান করেছে এবং নির্বাচনী যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা সব খাতকেই তারা তাদের অন্তর্ভুক্তমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, যারা দায়িত্বে থাকে তাদের উপরেই কিন্তু সবসময় নানা অভিযোগ অনুযোগ সেটি তৈরি হয়ে থাকে। তবে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সহ ডক্টর জিয়া হায়দার, আপনি কিন্তু গতকাল বলেছেন যে বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সরকার করছে। এবং ট্রিটমেন্ট সেন্ট্রিক যেটি বলা হয়, তার থেকে প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধমূলক যে ব্যবস্থাপনা, সেদিকে কিন্তু যাবার জন্য আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আপনি গতকালকে সে একই কথা বলেছেন, উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে 100 শয্যা বিশিষ্ট নবজাতক শিশুদেরকে কীভাবে আরও বেশি সুরক্ষা প্রদান করা যায়, সব কিছু মিলিয়ে সরকারের একটা কর্মপরিকল্পনার মধ্যে আছে। কিন্তু আমরা যেটি দেখি, যদিও এই অভিযোগটি আপনাদের নিয়ে নয়, কিন্তু যেহেতু আপনারা এখন দায়িত্বে আছেন, সেই প্রশ্নগুলো আমাদের তুলতেই হচ্ছে যে বিআইডিএস একটি গবেষণা তারা বলেছে চিকিৎসা ব্যয়ের 79% ব্যক্তির পকেট থেকে খরচ করতে হচ্ছে। গরিব মানুষের মোটা আয়ের 35% খরচ হয়ে যায় চিকিৎসা ব্যয়ে। ক্যান্সার কিংবা কিডনি রোগের মতো দুরাগ্য ব্যাধির উচ্চ ব্যয়ের খরচে বহু পরিবার দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এবং অনেকে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি যে দুর্ঘটনাজনিত ঘটনায় বহু মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, সে তার স্বাভাবিক কর্মজীবনে আসতে পারে না শুধুমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে না পারার কারণের জন্য। বর্তমান সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা জনগণের ভালোবাসা নিয়ে তারা দায়িত্বভার গ্রহণ করেছে, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করছে। এই যে বিষয়গুলো 2022 সনের একটা জরিপ থেকে বলা হয়েছিল, এবং একই সাথে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো, নতুন নিয়োগ দেওয়া, ডাক্তারদেরকে আরও বেশি কীভাবে মফস্বলে পাঠানো যায়, সেসব বিষয় মিলে আপনার বিশ্লেষণ কী? প্রথমে আমি ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে এবং আপনাকে আজকে রাতে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আপনি মোটামুটি ইন্ট্রোডাকশনে আপনি স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিকগুলো অলরেডি বলেছেন। আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নানাবিধ সমস্যায় জর্জরিত এবং সেই সমস্যাগুলো একদিনে হয়নি, এটা বছরের পর বছর জমে থাকা সমস্যা, এগুলোতে আমরা জর্জরিত। প্রথমেই যদি দেখি যে আমাদের হেলথ ফাইন্যান্সিং, আমাদের এতদিন ধরে আমাদের স্বাস্থ্যে জিডিপির মাত্র 0.6 থেকে 0.7% স্বাস্থ্যে ব্যয় করা হতো এবং স্বাস্থ্য খাতের ইনএফিসিয়েন্সির জন্য এই ক্ষুদ্র যে বরাদ্দ, সেখান থেকেও একটা বড় অঙ্কের টাকা প্রত্যেক বছরই ফেরত যেত, এখন মধ্যে ফেরত যাচ্ছে। আপনি মেনশন করেছেন যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার 79%, এটা 73 to 79%। বিভিন্ন সার্ভেতে বিভিন্ন রকম ফিগার দেখা যায়, যেটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আপনার 100 টাকা খরচ হলে পরে আপনার অলমোস্ট 3/4 টাকা মানুষের পকেট দিয়ে ব্যয় করতে হয়। আমাদের যদি আপনি স্বাস্থ্যের আইনি কাঠামো দেখেন, এখানে অনেক দুর্বলতা আছে। যেমন প্রতিনিয়তই আমাদের রোগীরা বিভিন্ন রকম নেগলিজেন্সের শিকার হচ্ছে হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে। এই নেগলিজেন্সকে প্রিভেন্ট করার জন্য বা এর প্রতিকারের জন্য আমাদের কোনো আইনি কাঠামো নেই। একইভাবে আপনি প্রায়ই আমরা শুনি যে বিভিন্ন হাসপাতালে আপনার ডাক্তার এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন, নার্সসহ, ওনারা ভায়োলেন্সের শিকার হয়। আপনার অনেক গ্রুপ তাদেরকে আক্রমণ করে এবং সেইখান থেকে প্রতিহত করারও তেমন কোনো আইনি কাঠামো আমাদের দেশে নেই। আপনারা সিজারিয়ান সেকশনের কথা সবসময় শুনবেন। আমাদের বিশেষ করে আপনার প্রাইভেট হসপিটাল বা শহর অঞ্চলে যদি একজন গর্ভবতী মহিলা আসেন সন্তান প্রসবের জন্য, মোস্ট লাইকলি তার সিজারিয়ান সেকশন হবে। এর কোনো আপনার আইনি কোনো কিছু নাই। কেন সিজারিয়ান সেকশন হচ্ছে, কার সিজারিয়ান করতে হবে, কার করতে হবে না, এরকম কোনো গাইডলাইনও আমাদের নাই। আজকে পর্যন্ত আমাদের দেশে প্রি হসপিটাল, যেটা এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, কোনো একটা মেডিকেল এমার্জেন্সি হলে পরে তাকে
যে আপনার স্বাস্থ্য পরিচর্যা দেওয়া, হ্যাঁ, এইটার উপরে কোনো আইনি কাঠামো আমাদের নাই। এটা আপনার আমাদের দেশে এমার্জেন্সি বলতে বোঝা যায় যে একটা এমার্জেন্সি হসপিটালের রুম আর অ্যাম্বুলেন্স স্পোরাডিকভাবে কোনো কোনো হসপিটালের সাথে অ্যাটাচড আছে, কিন্তু আপনার কোনো সিস্টেমেটিকভাবে যে একটা এমার্জেন্সি পেশেন্টকে ম্যানেজ করা এরকম কোনো সিস্টেম আমাদের দেশে নেই এবং এর জন্য কোনো আইনি কাঠামো আমাদের দেশে নেই। আজকে যে আমাদের প্রাইভেট হেলথ সেক্টর, শহর অঞ্চলে আমি বলবো যে প্রায় 60%-এরও আপনার বেশি স্বাস্থ্যসেবা এখন দিচ্ছে প্রাইভেট হেলথ সেক্টর। কিন্তু এই প্রাইভেট হেলথ সেক্টরকে রেগুলেট করার জন্য তাদের মানসম্মত সেবা এবং সাশ্রয়ী মূল্যে যাতে তারা সেবাটা দেয়, এর জন্য যে একটা আইনি কাঠামো, এটাও আমাদের দেশে নেই। প্রাইভেট হাসপাতালগুলো রেগুলেট হচ্ছে মূলত 1982 সালে আপনার একটা অর্ডিন্যান্স করা হয়েছিল। সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে আজকে পর্যন্ত আপনার প্রাইভেট হসপিটালগুলো রেগুলেট হচ্ছে। এগুলো হলো আইনি কাঠামোর অবস্থা। যদি আপনার হেলথ গভর্নেন্সের দিকে তাকাই, হ্যাঁ, আপনি দেখবেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আপনার যে পরিদপ্তরগুলো আছে, অধিদপ্তরগুলো আছে, এদের মধ্যে একটা দূরত্ব আছে। হ্যাঁ, এখানে কোঅর্ডিনেশনের সমস্যা আছে। বিভিন্ন যে স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, হ্যাঁ, এদের মধ্যে একটা ইনকোঅর্ডিনেশন ঢাকা থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত হেলথ সার্ভিস ডেলিভারি ফ্রন্টলাইন যে ওয়ার্কার আছে সেখানে একটা বাইফার্কেশন কাজ করে, যে এই ইনকোঅর্ডিনেশনের জন্য আমাদের এই পুরো সেক্টরটা ইনএফিসিয়েন্সিতে ভোগে। এটা গেল হেলথ গভর্নেন্সের সাইড। আপনি প্রাইমারি হেলথ কেয়ারের দিকে তাকান, হ্যাঁ, আজকে পর্যন্ত আমাদের শহরাঞ্চলে সরকারি তত্ত্বাবধানে প্রাইমারি হেলথ কেয়ারের কোনো রকম কাঠামোই গড়ে ওঠেনি, কোনো নেটওয়ার্কই গড়ে ওঠেনি। এতদিন পর্যন্ত আমরা নির্ভরশীল আছি বা ছিলাম কিছু বিদেশি সংস্থা বা এনজিও, হ্যাঁ, তাদের উপরে আমাদের জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। গ্রামাঞ্চলেও একই অবস্থা। আপনার কিছু কিছু স্পোরাডিকভাবে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে বিগত 1.5 যুগ ধরে, এবং কমিউনিটি ক্লিনিকের পিছনে মাত্রাতিরিক্ত রাজনৈতিক ফোকাস দেওয়ার কারণে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ছিল, স্বাস্থ্য আপনার অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এগুলো একেবারে আপনার আমি বলবো যে নিঃস্ব হয়ে গেছে। সেখান থেকে এখন তেমন কোনো সার্ভিস ডেলিভারি হয় না। তার মানে আমাদের দেশে গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যদি কারো প্রাইমারি হেলথ কেয়ারের প্রয়োজন হয়, সেবার প্রয়োজন হয়, তাকে যেতে হয় বড় কোনো হাসপাতালের আপনার এমার্জেন্সিতে বা আউটডোরে তাকে ভিড় করতে হয়। তার ইমিডিয়েটলি তার ঘরের আশেপাশে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান নেই। আপনি যে হাসপাতালের দিকে তাকান, আপনি দেখবেন সেখানে আপনার ইনডিসিপ্লিনড, সেখানে ম্যানেজমেন্টের সমস্যা, সেখানে যে আমার ম্যান পাওয়ার দরকার, যতগুলো ডাক্তার দরকার, বা আমাদের যে নার্স যতগুলো দরকার, আমাদের মিডওয়াইফ যতগুলো দরকার, মেডিকেল টেকনোলজিস দরকার, এই রেশিও অনুযায়ী সেখানে এটা উপস্থিত নেই। মেডিকেল ইকুইপমেন্টের একই অবস্থা। মেডিকেল ইকুইপমেন্ট যেখানে যেটা প্রয়োজন সেটা নেই, অপ্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট পড়ে আছে, হয়তো বাক্স গত 2 বছরেও কেউ খুলে দেখেনি। এখানে একটা ইনকোঅর্ডিনেশন কাজ করছে পুরো ডিজাইনটার মধ্যেই আমাদের হাসপাতাল সিস্টেমের। তো অ্যাম্বুলেন্স সার্ভিস যদি আপনি দেখেন, হ্যাঁ, আমি একই অবস্থা, আমি এমার্জেন্সি মেডিকেল সার্ভিস সম্পর্কে বলেছি। আমাদের পাবলিক সেক্টরে অ্যাম্বুলেন্স আপনার খুবই একটা আমি বলবো যে একটা খুব মিসম্যানেজমেন্ট, হ্যাঁ, মিসম্যানেজমেন্ট ভুগছে। আমাদের কোনো ন্যাশনাল ওয়াইড অ্যাম্বুলেন্সের ওই নেটওয়ার্কটা ফাংশনাল না। তো এগুলো হলো স্বাস্থ্য ব্যবস্থার আপনার আমাদের বর্তমান যে একটা চিত্র, এটাকে আমি খুব নাটশেলের মধ্যে বলার চেষ্টা করলাম। তো আমাদের এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন রকম পরিকল্পনা ইতিমধ্যেই প্রণয়ন করেছি, এবং আপনি রাইটলি বলেছেন যে বিএনপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই উনি স্বাস্থ্যকে ওনার প্রায়োরিটি লিস্টের একেবারে উপরে রেখেছেন। কিছুদিন আগেই বাজেট বক্তৃতা আপনারা শুনলেন। এই বাজেটে ন্যাশনাল বাজেটে 10টা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য 2 নম্বরে। এবং এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার আপনার আমাদের জিডিপির 1.10% স্বাস্থ্য খাতে খরচ করবে, যেটা এতদিন ধরে ছিল 0.6 থেকে 7%। আমি বাজেটের প্রসঙ্গে আসবো, তার আগে 2-1টা প্রশ্ন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে অ্যাম্বুলেন্স সার্ভিসের কথা বলেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। নিশ্চয়ই আপনি দেশে বিদেশে লেখাপড়া করেছেন। আমরা অনেক সময় অনেক ভুক্তভোগীদেরকে দেখি যে সরকারি হাসপাতালগুলোতে মৃত লাশ পরিবহন করতে গিয়ে দেখা যায় যে সে লাশ কিন্তু সে সাশ্রয়ী মূল্যে অন্য কোথাও থেকে অ্যাম্বুলেন্স নিতে পারে না। সেখানে একটা চক্র থাকে, সেই চক্রের কাছ থেকে কিন্তু অ্যাম্বুলেন্স নিতে হয়, এবং সেই অ্যাম্বুলেন্স যদি সেখান থেকে নেওয়া না হয় তাহলে কিন্তু লাশ কিন্তু হাসপাতাল থেকে বের করা যায় না। এই একটি চিত্র কিন্তু আমরা সবসময় সরকারি হাসপাতালগুলোর সামনেই সবসময় দেখতে পাই। এটি একটি ভঙ্গুর দশা। সেখানে এই যে ঢাকা মেডিকেল কলেজ বলি, পিজি হাসপাতাল বলি, অন্য জায়গায়, এই জায়গাটাকে কীভাবে অ্যাড্রেস করা যায়, এই মাফিয়া চক্র, যারা অ্যাম্বুলেন্স চক্রটাকে?
অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ইতিমধ্যেই যদি ইস্যুটা খুবই ছোট কাজ কিন্তু করা প্রান্তিক পর্যায়ে যারা গ্রামে যায় একটা লাশ নেবে তার সেই সক্ষমতা আপনি যথার্থই বলেছেন এবং এগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনার অ্যাম্বুলেন্স আমরা একটা আলাদা সার্ভিস তৈরি করব। প্রতিটি জেলাতে আপনার একটি কল সেন্টার থাকবে এবং প্রতিটি জেলার অ্যাম্বুলেন্স একটা ইউনিক ডায়ালিং নাম্বার থাকবে এবং সেখানে আপনার এখন যে আধুনিক যে টেকনোলজি এগুলোর মাধ্যমে যে অ্যাম্বুলেন্সগুলো আছে হ্যাঁ সেগুলোকে আপনার কানেক্ট করা হবে এবং 3 ধাপের অ্যাম্বুলেন্স আমরা আপাতত চিন্তা করেছি আমরা সেখানে সংযুক্ত করব। প্রথম ধাপের টায়ারের যে অ্যাম্বুলেন্স এটা হবে খুব বেসিক অ্যাম্বুলেন্স এবং তাদের কাজ হবে গ্রাম থেকে আপনার রোগীদেরকে বিশেষ করে গর্ভবতী মা যিনি ডেলিভার করবেন হ্যাঁ এরকম পেশেন্টদেরকে গ্রাম থেকে আপনার ইউনিয়ন অথবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হবে। এটা একটা টায়ারের অ্যাম্বুলেন্স খুব বেসিক। তারপর একটা মধ্যম টায়ার যে অ্যাম্বুলেন্স এরা মূলত উপজেলা যে হেলথ কমপ্লেক্স আছে সেখান থেকে জেলা হাসপাতালে বা একটা উপজেলা হাসপাতাল থেকে আরেকটা উপজেলা হাসপাতালে বা অন্য একটা কোনো পার্শ্ববর্তী কোনো হাসপাতালে নিয়ে যাবে। আরেকটা অ্যাম্বুলেন্স থাকবে বিশেষায়িত অ্যাম্বুলেন্স যেখানে আপনার মারাত্মক যারা রোগী আছেন যারা একেবারেই সংকটাপন্ন এবং তাদের চিকিৎসা উপজেলা বা জেলা হাসপাতালে অ্যাভেলেবল না তাকে কোনো বিশেষায়িত হাসপাতালে নিতে হবে ঢাকায় বা অন্য কোনো বড় শহরে তাদের জন্য আরেকটা বিশেষায়িত অ্যাম্বুলেন্স থাকবে। তো ব্যাপারটা এইভাবে কাজ করবে যে আপনি যখনই কোনো মারাত্মক স্বাস্থ্য দুর্ঘটনা ঘটবে তখন রোগীর অ্যাটেন্ডেন্টরা অ্যাম্বুলেন্সের ওই জেলার যে ডায়ালিং সেন্টার সেই নাম্বারে ফোন করবে। কল সেন্টারের যিনি থাকবেন হ্যাঁ ওনার দক্ষতা থাকবে উনি আলাপ করেই বুঝবেন যে রোগীর কোন ধরনের অ্যাম্বুলেন্স দরকার এবং ওই অ্যাম্বুলেন্সে আমার কোন ধরনের স্কিলড আমার প্যারামেডিক্স দরকার সেইভাবে আপনার ওই পেশেন্টের কাছাকাছি যে অ্যাম্বুলেন্সটা আছে ওই ধরনের অ্যাম্বুলেন্স তাকে পাঠিয়ে দেওয়া হবে এবং অ্যাম্বুলেন্স পাঠানোর পরে ওই প্যারামেডিক্সের সিদ্ধান্ত নেবে এই রোগীকে কোন হাসপাতালে নিয়ে গেলে পরে সবচাইতে ভালো ট্রিটমেন্ট দেওয়া যাবে এবং ওই নেওয়ার পথে যে রোগীর পরিচর্যা এমার্জেন্সি যে ম্যানেজমেন্টগুলো সেগুলো তো অ্যাম্বুলেন্সে বসেই করবে। আপনাকে একটা কথা বলি যে বর্তমানে বাংলাদেশের যে টোটাল নাম্বার অফ ডেথ এর 71%ই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ ইনক্লুডিং রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ স্ট্রোক হার্ট অ্যাটাক হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট এগুলোর কারণে হচ্ছে এবং এই মৃত্যুগুলোর বেশিরভাগ অনেক মানুষ মারা যায় আপনার পয়েন্ট অফ অকারেন্স থেকে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত এই পথেই অনেক মানুষ মারা যায় আপনার এই প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের অনুপস্থিতির কারণে। তো আমরা চাই এই অভাবটা পূরণ করতে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আপনার আমাদের যে বুয়েট আছে সেখানকার একদল ইঞ্জিনিয়ার ওনারা একটা প্রপোজাল অলরেডি তৈরি করেছেন টায়ার 1 এবং টায়ার 2 অ্যাম্বুলেন্স দেশীয় অ্যাম্বুলেন্স ডিজাইন করার জন্য ইলেকট্রিক ভেহিকেল অ্যাম্বুলেন্স ডিজাইন করার জন্য তাদের সাথে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উনি বসেছেন এবং ওনাদেরকে ফুল প্রপোজাল তৈরি করে দেওয়ার জন্য বলেছেন। আমরা আশা করছি যে আমাদের দেশেই আমরা ইলেকট্রিক ভেহিকেল আপনার অ্যাম্বুলেন্সগুলো তৈরি করতে পারবো অন্তত টায়ার 1 এবং টায়ার 2। হয়তো টায়ার 3টা যেহেতু বিশেষায়িত আইসিইউ সুবিধা লাগবে বা অন্য কোনো অক্সিজেন আপনার আধুনিক সুবিধা লাগবে সেগুলো হয়তো আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হতে পারে। তো এটা যদি আমরা করতে পারি আমরা মনে করি যে আমাদের দেশের যে এতদিন ধরে যে আপনার স্বাস্থ্য ব্যবস্থায় যে অভাবটা ছিল গ্যাপটা ছিল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস যার কারণে মানুষের হয়রানি হচ্ছে রোগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে দালালদের খপ্পরে পড়ছে তাদের পকেটের টাকা অনেক বেশি খরচ হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে এখান থেকে আমার মনে হয় আমাদের দেশকে আমরা মুক্তি দিতে পারবো। একটা বিষয় আমি মাথায় তুলে রাখলাম আমার কাছে খুবই আমি উৎফুল্লতা দেখাচ্ছি এই কারণের জন্য যে আপনি যেটা বলছিলেন যে আমাদের বাংলাদেশের এই সার্ভেটা কিন্তু হয়তো অনেকের মধ্যেই নাই যে রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তার বেশিরভাগই বড় একটা অংশ কিন্তু তাকে হাসপাতালে নেবার আগ পর্যন্তই সে কিন্তু হয়তো সেখানে পড়ে থাকছে বা ফ্যাসিলিটি অ্যাম্বুলেন্সের কারণের জন্য সে মারা যাচ্ছে এবং যেটা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কথা বললেন নন কমিউনিকেবল ডিজিজ যেটা সেটাও কিন্তু একই রকম অবস্থা। যেমন আমি আমার বাবার ক্ষেত্রেই দেখেছি তাকে হাসপাতাল নিতেই কিন্তু তিনি শেষ পর্যন্ত হয়তো বেঁচে ছিলেন তারপরেও কিন্তু তাকে আগে নিতে পারলে ভালো হতো। সুতরাং এইটা একটা বড় একটা অ্যাড্রেসের জায়গা যেটা আপনারা মনে করছেন যে আসলেই এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এটা যে আমরা ওভারনাইট অতি দ্রুত করে ফেলতে পারবো আমি এটা বলবো না। এটা পর্যায়ক্রমে করতে হবে আমাকে স্কিল্ড প্যারামেডিক্স তৈরি করতে হবে
আমি যে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক বললাম, এটা কিছুটা উবারের মতো। হ্যাঁ, একটা জেলাতে আমি বা আপনি যদি মনে করেন যে আপনি একটা অ্যাম্বুলেন্স কিনে আপনি নেটওয়ার্কে দিতে চান, হ্যাঁ, এটা উবারের মতো আপনি নেটওয়ার্কে দিতে পারবেন, এবং আপনি যতটুকু পরিবহন করবেন সেই অনুযায়ী সরকারের কাছ থেকে আপনি আপনার পেমেন্ট পাবেন। হ্যাঁ, এবং আপনার এই যে কল সেন্টার, তার দক্ষ আপনার অপারেটর নিয়োগ করা, তো মানুষের দক্ষতা বাড়াতে কিছুটা সময় লাগে, তো এটা সময় লাগবে, কিন্তু আমরা কাছে শুরু করে দিয়েছি। আমরা আশা করি যে আমরা অন্তত আগামী 18 বছরের মধ্যে অন্তত কয়েকটা জেলাতে আমরা এই সিস্টেমটা আপনার ইনস্টল করতে পারবো, এবং সেইটা থেকে আমরা যে যতটুকু আমরা লেসন্স লার্ন আমরা যতটুকু হবে সেটার মাধ্যমে সারা দেশে দ্রুত তার ভাবে আমরা নিশ্চয়ই পাইলট ভাবে আপনারা শুরু করবেন, এবং আপনারা যে অ্যাড্রেস করতে পারছেন যে কোথায় কোথায় স্বাস্থ্য খাতের আসলে ব্যথা, টাপ চিপ দিলেই কোথায় আমার ব্যথা লাগে, সেটি কিন্তু আপনারা যে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন, সেটা একটা আশা জাগিয়ে বিষয়। আমরা একটা বাজেট প্রসঙ্গে আসি, এবং বাজেট আসে, এবং গরিব মানুষের কিন্তু সেই বাজেটে কি আসে কি যায় তারা কিন্তু অতটা বুঝেও না যোগ বিয়োগের হিসাব, এবং এটা একটা আশার জায়গা তৈরি করেছে স্বাস্থ্য খাতে। এবার বাজেটে ডবল, গত বছরের তুলনায় ডবল করা আছে। ডবল ঠিক না, কাছাকাছি এটা লাইক 35-36%, 69,409 কোটি টাকা এবার স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, সেই বরাদ্দ বাড়িয়ে ধরা হয়েছে, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী কমিটমেন্টের মধ্যেও আমরা দেখেছি, এবং 31 দফার মধ্যে আমরা দেখেছি এই খাতকে গুরুত্ব দিয়ে সেখানে করা হয়েছে। কিন্তু আমরা অতীতের স্বাস্থ্য খাতের যদি অবস্থা দেখি, তার মধ্যে দুর্নীতি, অনিয়ম, কন্ট্রাক্টর, এবং দেখা গিয়েছে যে হাসপাতালের যিনি পরিচালক তিনি কিন্তু জানেন না তার হাসপাতালে এক্সরে মেশিন যে আসবে, তিনি কিন্তু জানেন না তার হাসপাতালে যে অ্যাম্বুলেন্স আসবে। কন্ট্রাক্টর এবং আমলা এবং মন্ত্রী তারাই কিন্তু নির্ধারণ করে দিতেন কোন হাসপাতালে কোন যন্ত্রপাতি যাবে, যেটা আপনি খানিক আগে বলছিলেন হয়তো এক্সরে মেশিন পড়ে আছে 2 বছর খোলাই হয় নাই। তো বাজেট বরাদ্দ হয়তো বাড়ানো হয়েছে, কিন্তু বিগত আমলে যেভাবে আমরা অনিয়ম, দুর্নীতি, অস্বচ্ছতা দেখেছি, সেই লাগাম টেনে ধরার বিষয়টাকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে? দেখেন, এই বছর পর্যন্ত অতীতে বাজেটগুলো যে বিশেষ করে গত 1.5 যুগের বেশি সময় ধরে যে বাজেট তৈরি করা হয়েছে, এই বাজেটগুলো কোনো চিন্তা ভিত্তিক বাজেট ছিল না। এগুলো ছিল বেসড অন হিস্টোরিক্যাল ট্রেন্ড, যে গত বছর এত বরাদ্দ ছিল, ঠিক আছে এবছর আমি 1% বা 2% বাড়ালাম বা কমালাম, এবার এই বরাদ্দ হবে। কিন্তু এই বরাদ্দটা, বাজেটটা কোন জায়গায় খরচ হবে, আমি আগামী 5 বছর বা 10 বছর পরে আমাদের স্বাস্থ্য খাতকে কোন জায়গায় দেখতে চাই, হ্যাঁ, সেটা ঠিক করে তারপরে যে সুচিন্তিতভাবে আপনার পরিকল্পনা মাফিক প্রোগ্রামগুলোকে ডিফাইন করে বাজেট বরাদ্দ দেওয়া, এইটা কখনোই বাংলাদেশে এর আগে করা হয়নি। এবার আমরা যেটা করেছি দল হিসাবে, বাংলাদেশ জাতীয় দল হিসাবে, আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার বা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা টিম করেছি, আমরা সব এক্সপার্টদেরকে নিয়ে টিম করেছি। এই টিম বাংলাদেশের স্বাস্থ্য খাতের কোথায় কোথায় কী সমস্যা, কী গ্যাপ, সেগুলোকে বিশ্লেষণ করেছে। করে এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমাদের কি কি প্রোগ্রাম হাতে নেওয়া দরকার, কোথায় আমাদের রিফর্ম করা দরকার, এই রিফর্ম এরিয়াগুলোকে, প্রোগ্রামগুলোকে আইডেন্টিফাই করেছে। এটা করেছে দল হিসাবে। আর যখন আমরা নির্বাচনের পূর্বে ওই আমাদের যে ডিটেইল পরিকল্পনা, সেখান থেকে আমরা ম্যানিফেস্টো তৈরি করেছি। ওই পরিকল্পনা থেকেই কিন্তু ম্যানিফেস্টো এসেছে। ম্যানিফেস্টো আমরা টেবিলে বসে লিখিনি, হ্যাঁ, ইট ইজ বেসড অন বেসিক্যালি লাস্ট 1.5 year অফ হার্ড ওয়ার্ক অফ আ গ্রুপ অফ টিম অফ রিসার্চ করে সেটা করা হয়েছে, রাইট। তো এই যে ম্যানিফেস্টোটা আমরা করেছি, এই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য এখন আমার কোন কোন প্রায়োরিটি প্রজেক্ট হাতে নেওয়া লাগবে, সেটাকে আমরা দেখার চেষ্টা করেছি, এবং সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে, কারণ অনেক প্রজেক্টই প্রোগ্রামই আছে যে 3 বছর মেয়াদি, কোনোটা আছে 5 বছর মেয়াদি, কোনোটা 4 বছর মেয়াদি, কিন্তু প্রথম বছরে আমরা কি করব সেটাকে আমরা ডিফাইন করার চেষ্টা করেছি, এবং সেইটা ছিল বেসিস টু ডিটারমাইন কত টাকা লাগবে। এই যে 69,000 কোটি টাকা যেটা আপনি বললেন, এইটা কোনো নাম্বার না যেটা আমরা টেবিলে ছুঁড়ে ফেলেছি। এটা বেসড অন আপনার ইনডেপথ রিসার্চ, হ্যাঁ, এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং যে আমরা হেলথ সেক্টরকে এই 5 বছরে আমরা কোথায় নিয়ে যেতে চাই, কোথায় দেখতে চাই, তার জন্য আমার কি কি বড় বড় প্রোগ্রাম নেওয়া লাগবে, সেইটা ছিল বেসিস টু ডেভেলপ দিস বাজেট। তো যেহেতু বাজেটটা আপনার তৈরি করার পিছনে অনেক মেধা আপনার খরচ করতে হয়েছে, অনেক চিন্তা করতে হয়েছে, অনেক অ্যানালিসিস করতে হয়েছে, আমাদের এখন স্পষ্ট ধারণা আছে যে আমরা কোন কোন প্রজেক্ট আমরা এই আগামী অর্থ বছরে বাস্তবায়ন করব। সেজন্য আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে অতীতের মতো যে যেমন এই যে অর্থ বছর আমরা শেষ করতে যাচ্ছি, এই অর্থ বছরে আপনার স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 40-41 হাজার কোটি টাকা।
এবং সেই টাকার মধ্যে প্রায় 18,000 কোটি টাকা মনে হয় ফেরত যাচ্ছে, খরচ করা যায়নি। এবং যেগুলো খরচ করেছে, হ্যাঁ, সেগুলো কতটুকু এফিশিয়েন্টলি খরচ করেছে এগুলো নিয়েও অনেক প্রশ্ন তোলা যায়। উদাহরণ হিসাবে আমাদের 5-6টা ডিভিশনে 6টা 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল করা হয়েছে। কিন্তু আপনি শুনে অত্যন্ত অবাক হবেন, বা আপনারা হয়তো জানেন, এই 6টা শিশু হাসপাতালের নামে শুধু 6টা বিল্ডিং তোলা হয়েছে। একটা হাসপাতাল তো শুধু বিল্ডিংয়ে হবে না, সেখানে আপনার ডাক্তার লাগবে, নার্স লাগবে, সেখানে অন্যান্য স্বাস্থ্যকর্মী লাগবে, ইকুইপমেন্ট লাগবে, ফার্নিচার লাগবে, কিছু নাই। 6টা বিল্ডিং 2 বছর ধরে সেই বিল্ডিংগুলো পড়ে আছে। এইভাবে তারা আপনার স্বাস্থ্য খাতের নামে যে টাকাটা এসেছে এইভাবে তারা খরচ করেছে, এবং আমি মনে করি এগুলো কিছুটা লুটপাট করেছে। তো ওই জন্য আমরা ওইগুলোকে বন্ধ করার জন্য প্রথমত সুচিন্তিত বাজেট, এভিডেন্স বেসড বাজেট, প্রোগ্রামের সাথে অ্যাটাচ, আপনার প্রজেক্টের সাথে টাকাটাকে আমরা এখনই অ্যাটাচ করে দিচ্ছি। আমরা বলি সবুজ পাতা। এই সবুজ পাতা যে প্রকল্পগুলো থাকবে সেখানে আমরা আপনার ইন্ডিকেটিভ প্রত্যেকটাই আমরা বাজেট ধরে দিচ্ছি, এবং সেগুলো ডিপিপি করার কাজ আমরা অর্থবছরের শুরুতেই আমরা এটা শুরু করি। প্রথম মাসেই আমরা আমাদের লক্ষ্য আমরা ডিপিপিগুলো সম্পন্ন করে ফেলবো, যাতে করে এই বাজেটের টোটাল টাকাটাকে আমরা ডিপিপি এবং অ্যাক্টিভিটিতে কনভার্ট করতে পারি। হ্যাঁ, তো সেইভাবে আমি মনে করি যে আমরা যদি আগাই, একটু সুচিন্তিতভাবে যেভাবে আগাচ্ছি, অতীতের মতো আপনার ওই ইনএফিসিয়েন্সিকে আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারবো, এবং আশা করি যে যেভাবে এই টাকাটা ফেরত যাচ্ছে বা ইনএফিসিয়েন্টলি খরচ হয়েছে ওইভাবে আর হবে না। জি, স্বাস্থ্য খাতের আরেকটা বিষয়, সেটি হচ্ছে আসলে অর্থায়নের চাইতে বড় একটা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে কি দুর্নীতি এবং অব্যবস্থাপনা। অর্থায়ন পেলেন, আপনি বলছেন যে 18,000 কোটি টাকা প্রায় ফেরত চলে যাচ্ছে। এবং আমি যেটি বলবার চেষ্টা করেছি যে খানিক আগে, যে আমরা যদি আওয়ামী শাসন আমলের কথা ধরি, সেখানে কিন্তু যেটা দেখেছি যে মন্ত্রণালয় থেকে নির্ধারণ হয়ে যেত হাসপাতালের আসলে এক্সরে মেশিন কিনা হবে কিনা, মন্ত্রণালয় থেকে নির্ধারণ হয়ে যেত সেখানে অ্যাম্বুলেন্স কিনা হচ্ছে কিনা, আদৌ সেখানে অ্যাম্বুলেন্স কাজে লাগবে কিনা, সেখানে কাঁচা রাস্তা কিনা, সে এক্সরে মেশিনটার অপারেটর আছে কিনা। সেই সময়কার স্টাডিটাকে আপনি কীভাবে দেখেন, যে সময় দেখেছি যে স্বাস্থ্য খাতে ভীষণ বড় একটা মাফিয়া চক্র তৈরি হয়েছিল? প্রথমেই বলি যে আমাদের দেশে স্বাস্থ্য খাতে বিভিন্ন হাসপাতালের জন্য যে বাজেটটা করা হয়, এটা হলো হিস্টোরিক্যাল ট্রেন্ড বেসড। হ্যাঁ, এটা কোনো ডিমান্ড ড্রিভেন বাজেট না। হ্যাঁ, ধরেন উপজেলা হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স 50 বেডেরই ধরলাম, কিন্তু প্রত্যেকটা উপজেলার 50 বেডের হাসপাতালের অকুপেন্সি রেট কিন্তু একরকম না। হ্যাঁ, কোনো কোনো উপজেলা হাসপাতাল আছে যেখানে পার্শ্ববর্তী অনেক উপজেলা থেকেও, কারণ কাছে, দূরত্ব হয়তো কাছে বা রোড কানেকশন ভালো, অধিক পেশেন্ট আসে, তাকে অনেক বেশি রোগীকে আপনার সেবা দিতে হয়। ইন কন্ট্রারি আরেকটা হয়তো উপজেলা হাসপাতাল আছে, হ্যাঁ, একই ক্যাপাসিটির, কিন্তু প্রথমটার অর্ধেকও হয়তো রোগী তাকে সেবা দিতে হয় না। তো এই দুজন তো আবার একই পরিমাণ টাকার দরকার নাই। তো এখানে যদি আমরা বাজেটটাকে ডিম্যান্ড বেসড, নিড ড্রিভেন বাজেট করতে পারি, এবং যখন আপনি বললেন যে ঢাকায় বসেই পরিকল্পনা হয় যে কোন হাসপাতালে কী ইকুইপমেন্ট দেওয়া লাগবে। হ্যাঁ, আপনার কোথাও একজন সার্জন দেওয়া হয়েছে কিন্তু সেখানে অ্যানেস্থেসিওলজিস্ট নাই, কোথাও এক্সরে মেশিন দেওয়া হয়েছে, এক্সরে মেশিন অপারেটর নাই। হ্যাঁ, তো এটা দেওয়া না দেওয়া কোনো আসে যায় না, এটা টোটাল ওয়েস্ট। হ্যাঁ, তো আমরা এই বটম আপ যে প্ল্যানিংটা, এই কোন হাসপাতালের জন্য আমার কোন ম্যান পাওয়ার, কী ইকুইপমেন্ট, হ্যাঁ, অন্যান্য কী সাপ্লাইজ দেওয়া লাগবে, এই পরিকল্পনায় যদি ওই হাসপাতালে যারা কর্মরত আছেন, হ্যাঁ, তাদেরকে যদি আমরা এনগেজ করি, আমার মনে হয় যে আপনার এই প্ল্যানিংটা আপনার অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে। এবং এখন যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি, যে অ্যানেস্থেসিওলজিস্ট থাকলে সার্জন নাই, সার্জন থাকলে অ্যানেস্থেসিওলজিস্ট নাই, এক্সরে মেশিন থাকলে তার অপারেটর নাই, বা এক্সরে মেশিন আছে তার আপনার প্রিন্টার নাই, এক্সরে প্রিন্ট করতে পারে না, এই অ্যানোমালিসগুলো আমরা খুব সহজে, এগুলো আমি মনে করি যেগুলো টোটালি আমাদের হিউম্যান এরর, এটা মিসম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা এক ধরনের অবহেলা। এই অবহেলা, মিসম্যানেজমেন্ট, এই এরর থেকে আমাদেরকে স্বাস্থ্য খাতকে বের করে আনতেই হবে। আমি একটা ছোট্ট প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যেমন ধরুন যে কোনো হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স আছে, একটা চাকা নষ্ট হয়ে গিয়েছে, ব্রাস্ট হয়ে গিয়েছে, বা চাকা 3,000-4,000 টাকা লাগবে, অথবা এক্সরে মেশিনের কোনোটা পার্টস নষ্ট হয়েছে 7,000 টাকা লাগবে। কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা, সেখানকার যিনি পরিচালক, সেই বাজেটের জন্য লিখতে অ্যাম্বুলেন্সটা কিন্তু বছরের পর বছর পড়ে থাকছে, সেই সেবা রোগীরা পাচ্ছে না। আবার সেই এক্সরে মেশিনটা কিন্তু পড়ে থাকে। তো হাসপাতাল পরিচালক এই লেখালেখি করতেই কিন্তু সেই যন্ত্রটা, মানে স্বাস্থ্যসেবা যেটি দিবে, এক্সরে মেশিনটা বা অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কীভাবে অ্যাড্রেস করা যায়? এটা খুব ভালো একটা প্রশ্ন। আমি একজন হেলথ স্পেশালিস্ট হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে আমার কাজ করার সুযোগ হয়েছে, এবং
আমি দেখতে পেয়েছি যে আপনি হসপিটাল লেভেলে যে যতটুকু অটোনমি দেবেন, হ্যাঁ, তাদেরকে ফাইন্যান্সিয়াল অটোনমি যতটা আপনি বেশি দেবেন, এটা ডাইরেক্টলি লিঙ্কড উইথ আপনার ইমপ্রুভিং কোয়ালিটি অফ কেয়ার। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, হ্যাঁ, এদের আয়তন অনুযায়ী বা এদের স্কোপ অনুযায়ী এদের অটোনমিটা আমাদেরকে ডিফাইন করে দেওয়া উচিত। এখন বর্তমানে যেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট, চাকার ব্যাপারে লিখতে লিখতে এই সময় চলে যায়, এখানে তার কারণ হলো ওই হাসপাতালের যে পরিচালক যিনি আছেন, হ্যাঁ, তার কাছে হয়তো অন্য খাতে টাকা আছে, সেই খাতের টাকা ট্রান্সফার করে এনে চাকা কেনা এই অটোনমি তার নাই, তার হাত পা বাঁধা। হ্যাঁ, টাকা আছে কিন্তু সে খরচ করতে পারছে না। হয়তো তার আপনার ওষুধের জন্য তার একটা টাকা দেওয়া আছে, কিন্তু তার আপাতত ওষুধের অত টাকার দরকার নাই, ওই টাকাতে সে ইজিলি সে রিঅ্যালোকেট করে চাকা কিনতে পারতো। তো আমার মনে হয় যে আমাদের এখন সময় এসেছে যে বিভিন্ন ধাপের যে হসপিটালগুলো আছে, প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি, টার্সিয়ারি যে হসপিটালগুলো আছে, কাকে আমি কতটুকু অটোনমি দিব, হ্যাঁ, সেইটা আমাকে নির্ধারণ করতে হবে। কারণ অটোনমির সাথে আবার ক্যাপাসিটি সংযুক্ত, তার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্যাপাসিটি থাকতে হবে, ওই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং তাকে দিতে হবে, তাহলে পরে এখানে আপনার আবার অন্য সমস্যা তৈরি হবে। তো সেগুলো ঠিকঠাক করে একটু ক্যাপাসিটি বাড়িয়ে আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আমরা বিভিন্ন হসপিটাল, বিভিন্ন লেভেলকে আমরা লিমিটেড অটোনমি দিতে পারি, আমাদের ওভারঅল যে সার্ভিস কোয়ালিটি অফ কেয়ার, এটা সিগনিফিকেন্টলি বাড়বে। দর্শক, আমরা একটা বিরতি দিতে চাই, তবে আবারও জানিয়ে রাখি, প্রস্তাবিত বাজেটে আমরা দেখেছি বিগত সময় গত বছরের তুলনায় প্রায় 2 গুণ বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে, যেটি বিএনপির যে নির্বাচনী যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী তারা বাজেট বরাদ্দ বাড়াচ্ছে। তারা স্বাস্থ্য খাতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং বাজেট বরাদ্দ বাড়ানোই কিন্তু নয়, যেটি বলবার চেষ্টা করছি আমরা বারবার, যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সমস্যা অর্থ নয়, অর্থের চেয়ে বড় সমস্যা অব্যবস্থাপনা, দুর্নীতি এবং স্বচ্ছতা। আমরা আশা করব যে জনগণের দোরগোড়ায় বর্তমান সরকার, বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করা সরকার, তারা যদি স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে চায়, তাহলে বাজেট বরাদ্দের যে অর্থ, সে অর্থকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে খরচ করবে। একই সাথে তারা যে নির্বাচনী কমিটমেন্ট করে আজকে কমিউনিটি ক্লিনিকের কথা বলা হচ্ছে, হাসপাতালগুলোকে তাদের স্বয়ংসম্পূর্ণ করবার কথা বলা হচ্ছে, সেই পথে হাঁটলে কিন্তু মানুষ যে আশা করে ভোট দিয়েছে, যে আশা করে বিএনপিকে বা তারেক রহমানকে তার নেতৃত্বে সরকার গঠন করবার সুযোগ করে দিয়েছে, সেই সুযোগে মানুষ তার আশার জায়গাটায় তার আশা নিতে হবে। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা বিরতি নিতে চাই। আমরা আবারও ফিরে আসবো। আজকে আমাদের সাথে অত্যন্ত একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, দেশে বিদেশে পড়াশোনা করা, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার রয়েছেন আমাদের সাথে। আমরা আপনার সাথে আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো। আমরা প্রথম বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রির প্রথম বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে প্রিয় অতিথিকে আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে প্রথম বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। কেমন চলছে স্বাস্থ্যখাত, এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার রয়েছেন আমাদের সাথে। ডক্টর হায়দার, আমরা নানা বিষয়ে কথা বলছিলাম, কিন্তু মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পাবার ক্ষেত্রে কিন্তু আস্থার জায়গাটা বেশ বড় সংকটে রয়েছে। যারা একটু বিত্তশালী তারা কিন্তু মানে এই স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্য দেশীয় হাসপাতাল থেকে বিদেশের দিকে ছুটে যায়। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু পার্শ্ববর্তী দেশে স্বাস্থ্যসেবা নিতে চলে যায়। এই যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের বিদেশ যাওয়ার প্রবণতা, আস্থায় ফিরিয়ে আনাটা, সেই জায়গাটাকে এই সরকার বা আপনারা কীভাবে দেখছেন? এইটা আমাদের স্বাস্থ্য খাতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসার্ন। কনসার্নটা হলো যে আমাদের দেশের যে সাধারণ জনগণ, তাদের সাথে স্বাস্থ্য ব্যবস্থার একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনি বললেন, যথার্থই বলেছেন, আস্থার সংকট তৈরি হয়েছে। এটা একদিনে হয়নি, এটা দিনের পর দিন, বছরের পর বছর যে মানুষের তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতার কারণেই এটা হয়েছে। এবং আপনি শুনে বা দর্শকরা শুনে হয়তো একটু কিছুটা অবাক হবেন যে এই আস্থার সংকটের কারণে যে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে, এই কারণে আমাদের দেশকে প্রতি বছর 7 থেকে 9 বিলিয়ন ডলার হার্ড আর্ন ফরেন কারেন্সি বিদেশে আপনার রেখে আসতে হচ্ছে, খরচ হচ্ছে। এই টাকাটা তো আমাদের জাতীয় সম্পদ। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে আপনার যারা বিদেশে চিকিৎসা নিতে যায় এবং যারা খুব একটা অবস্থাপন্ন না,
নিম্ন মধ্যবিত্ত আমি আলাপ করে বোঝার জন্য আমি আলাপ করে দেখেছি যে কারণটা কী, এবং অনেক কারণই আছে, কিন্তু প্রধানত যে কারণগুলো ওনারা মেনশন করেছেন, একটা কারণ হলো যে এখানে যে ডায়াগনোসিসগুলো হয়, হ্যাঁ, অনেকাংশে এগুলো খুব কনফিউজিং তাদের কাছে। এক একজন চিকিৎসক বা এক একটা হসপিটাল এক এক ধরনের ডায়াগনোসিস করছে, এক এক ধরনের ওপিনিয়ন দিচ্ছে তার রোগ সম্পর্কে, তারা কনফিউজড হয়ে যাচ্ছে। আর 2 নম্বর কারণ, এবং এই প্রথমটার সাথে আমার মনে হয় কিছুটা সম্পর্ক আছে, আপনার ইনঅ্যাডিকুয়েট বা ল্যাক অফ কমিউনিকেশন। রোগীর সাথে ডাক্তার বা আপনার নার্স বা স্বাস্থ্য অন্য যে কর্মী আছে তাদের যে কমিউনিকেশন যে যতটুকু হওয়ার কথা ছিল, দরকার ছিল, হ্যাঁ, সেখানে অত্যন্ত স্বল্পতা আছে। এই কমিউনিকেশন, ল্যাক অফ কমিউনিকেশন আছে আপনার ওষুধ দেওয়ার ক্ষেত্রে। এই ওষুধটা আমি তো রোগী হিসেবে প্রশ্ন করতেই পারি যে আমাকে ওষুধটা আপনি কেন দিলেন, এইটা আমার শরীরের জন্য কী উপকারে আসবে, কিন্তু এই প্রশ্নটা আমাদের দেশের অধিকাংশ রোগী অনেক সময় করার সুযোগ পায় না। হয়তো বা ডাক্তার সাহেবও উত্তর দেওয়ার সুযোগ পায় না পেশেন্টের ওভারলোডের কারণে। আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের মেডিকেল কলেজ হসপিটাল বা যে কোনো জেলা হসপিটালেও অকুপেন্সি রেট হলো আপনার 200 থেকে অনেক সময় 500% অকুপেন্সি রেট হয়। সো একটা স্বাভাবিক যে প্যাশেন্ট ফ্লো, তার যদি অনেক অনেক বেশি প্যাশেন্ট আসে, তখন ডাক্তারদের পক্ষেও বা স্বাস্থ্য অন্য যারা সহায়ক কর্মী আছেন তাদের পক্ষে কঠিন হয়ে যায় সঠিকভাবে রোগীর সাথে আপনার কমিউনিকেট করায়। তো আমার মনে হয় যে যদি আমরা এই রোগীদেরকে ফিরিয়ে আনতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ওভার টাইম এই 9 বা 7 বিলিয়ন ডলারের কত বিলিয়ন ডলার দেশে রাখতে পারছি, এই অঙ্কটা কমে যদি আজকে কয়েক বছরে 5 বিলিয়ন ডলার আসে বা 4 বিলিয়ন ডলার আসে, আমার কাছে মনে হবে যে সেটাই আমাদের সাকসেস। তার মানে দ্য সিস্টেম ইজ ফাংশনিং, তার মানে আমাদের রোগীরা তাদের প্যাশেন্ট স্যাটিসফ্যাকশনটা হচ্ছে, তারা হাসপাতালে যে যখন বেরিয়ে আসতেছে তারা স্যাটিসফাইড, তারা দেশের বাইরে যাওয়ার চিন্তা করছে না। তো এইটা করতে হলে প্রথমে যেটা করতে হবে, আমাদের কোয়ালিটি অফ কেয়ারের উপরে আপনার বিশেষভাবে নজর দিতে হবে। আমি যে সার্ভিস ডেলিভারি করছি, চিকিৎসার সার্ভিস, এই কোয়ালিটি অফ কেয়ার আমাদেরকে অবশ্যই ভালো করতে হবে। সেটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলেন, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, জেলা হাসপাতাল বলেন, বিশেষায়িত হাসপাতাল বলেন, কোয়ালিটি অফ কেয়ার ভালো না করে আমি যতই কথা বলি না কেন, রোগীদেরকে আমি যতই বোঝানোর চেষ্টা করি যে দেশে আপনারা চিকিৎসা নেন, আমার মনে হয় না যে সেটা তেমন কোনো কাজে আসবে। এইটা একটা। আরেকটা আরও বেসিক, সেটা হলো যে আমাদের মতো আপনার জনসংখ্যার দেশে, 180 মিলিয়ন থেকে 200 মিলিয়নের দেশে, যতদিনে আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের উপরে যদি আমরা প্রাধান্য না দেই, যদি আমরা রোগের শুরুতেই রোগীকে শনাক্ত করে তাকে আপনার সামান্য চিকিৎসা দিয়ে ভালো করার চেষ্টা না করি, যদি আমরা তাকে আপনার রোগে ভোগার সুযোগ দেই এবং এমন স্টেজে চলে আসে যে তাকে আপনার অ্যাম্বুলেন্সে আনা ছাড়া আর কোনো গতি নাই, তাহলে পরে আমাদের দেশে এই পেশেন্টের যে ফ্লো, এই ফ্লো আমরা কমাতে পারবো না। এবং ডাজ নট ম্যাটার, এই কথা আমি আগেও বলেছি, আপনি যত বেশি নতুন হাসপাতাল তৈরি করেন না কেন, আপনি কখনোই হাসপাতালের ওভার ক্রাউডিং আপনি প্রিভেন্ট করতে পারবেন না। আপনি এই যে আজকে 73 থেকে 79% আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার আপনি কমাতে পারবেন না। আপনি আলটিমেটলি কোয়ালিটি অফ কেয়ারও ভালো করতে পারবেন না। তো আমি যদি কোয়ালিটি অফ কেয়ার ভালো করতে চাই, যদি আমরা জনগণ আস্থা ফিরিয়ে আনতে চাই, আমার মনে হয় যে আমাদের প্রিভেনশনের উপরে অত্যন্ত জোর দিতে হবে, এবং মানুষের দোরগোড়ায় এই প্রিভেন্টিভ এবং প্রোমোটিভ যে স্বাস্থ্য প্যাকেজ, এটাকে আমাদেরকে পৌঁছে দিতে হবে, যাতে করে রোগে ভোগার হারটা সিগনিফিকেন্টলি কমে যায়। জি, এখানে আর একটা প্রসঙ্গ আনতে চাই, সেটা হচ্ছে ওষুধ প্রাপ্তির যে বিষয়টি। যেমন ধরেন যে আমরা সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে সব নিম্নমানের ওষুধ সাপ্লাই দেওয়া হয়, এবং যারা সেবা নিতে চান, যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, যারা গরিব মানুষ, তারা কিন্তু ঠিকমতো ওষুধও সেখান থেকে সরবরাহ পায় না। এই জায়গাটায় সরকার কিভাবে নিশ্চিত করতে চায়, যেমন নাপার ট্যাবলেট তো অনেক ধরনের কোয়ালিটির নাপা আছে, এখন সেই নাপার ট্যাবলেট দিল, যে নাপার ট্যাবলেটের মধ্যে সাপ্লাই যেটা সরকারিভাবে দেওয়া হয়, সেই নাপার ট্যাবলেটের দেখা গেলো হয়তো বা আটা দিয়েই তৈরি কোনো একটা কোম্পানির নাপা, আমি কোনো কোম্পানির নাম জানিও না, বলতেও চাই না। সেই জায়গাটায় কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার, এবং দেখা যায় স্টোরের ওষুধ দেখা যায় যে হাসপাতালে পাওয়া যায় না, কিন্তু পাশের ফার্মেসিতে সরকারি ওষুধ পাওয়া যায়। এই জায়গাটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? আমি প্রথমেই বলতে চাই যে পৃথিবীর মানচিত্রে কিন্তু বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যারা এখন ঔষধ তৈরি এবং আপনার ঔষধ এক্সপোর্টের ব্যাপারে একটা সুনাম অর্জন করেছে। আমাদের দেশের ঔষধ শিল্প কিন্তু এখন যথেষ্ট বিকাশ লাভ করেছে, উন্নত। আমরা পৃথিবীর প্রায় আমার মনে হয় 70টিরও বেশি দেশে আমাদের ওষুধ এক্সপোর্ট করা হয়। আমি
আমি জানি যে এক্সপোর্ট যে ওষুধগুলো করা হয় তার মান সঠিকভাবে নিয়ন্ত্রণ করেই এক্সপোর্ট করা হয়, তা নাহলে পরে এক্সপোর্ট করতে পারতো না। তার মানে কি আমাদের সামর্থ্য আছে। হ্যাঁ, এখন আপনি যে প্রসঙ্গটি টেনেছেন এটা হলো ওই যে স্বাস্থ্য সেক্টর, আপনি বলেছেন যে লাগামহীন দুর্নীতি, এটা দুর্নীতির একটা অংশ। এবং এই দুর্নীতিগুলো আমরা কিভাবে কমাবো, আমরা কিভাবে যেগুলো আপনার এসেনশিয়াল মেডিসিন বা প্রাইমারি হেলথ, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ারের জন্য যে ওষুধগুলো দরকার সেগুলোকে আমরা সহজলভ্যভাবে আমরা কিভাবে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারবো। এবং শুধু প্রাইমারি হেলথ কেয়ার না, আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ, যে ওষুধগুলো আমাদের সারা জীবন খেতে হয় একবার খাওয়া শুরু করলে, যেমন হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, যদি হাইপোটেনসিভ মেডিসিন, হ্যাঁ, বা আপনার ব্লাড সুগার কমানোর জন্য যে মেডিসিনগুলো আছে, হ্যাঁ, এগুলোর দাম যদি আমি একটা নিয়ন্ত্রণে রাখতে না পারি এবং এগুলো মানসম্মত ওষুধ যদি সাধারণ মানুষকে আমি দিতে না পারি, তাহলে পরে ওই যে আস্থার ব্যাপারটা বললাম, ওই আস্থা আমরা কখনো ফেরত আসতে পারবো না। আপনাকে একটা তথ্য দেই, এই যে হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা আমরা বললাম যে 73 থেকে 79%, এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারের অলমোস্ট 80% টাকাই কিন্তু খরচ হয় ওষুধ কেনার পিছনে। এটা বিশাল খরচ। তো এইটা করার জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। প্রথমত আমরা সরকারি তত্ত্বাবধানে, আমি এখানে এখনো বলিনি, আমরা প্রাইমারি হেলথ কেয়ারের জন্য আমরা বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ডে একটু করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট আমরা চালু করতে চাই। আপনি আমরা সবাই, আমাদের অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। আমি যদি অসুস্থ হই, আমি যদি হাসপাতালে যেতে হয়, আমাকে প্রথমে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে যেতে হবে। সেখানে আমাকে প্রাথমিক আপনার যে স্ক্রিনিং, তার মাধ্যমে তারা ঠিক করবে আমাকে তারা ওষুধ চিকিৎসা দিতে পারবে নাকি আমাকে অন্য কোথাও রেফার করতে হবে। যদি রেফার করতে হয়, তারা অন্য যেখানে আমার চিকিৎসা আমি পাবো সেখানে তারা রেফার করবে। আমি যেটা বলছিলাম, এই প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে সরকারি ব্যবস্থাপনায় একটা ছোট ফার্মেসি করার আমাদের প্রস্তাবনা আছে, যেটা সরকারি তত্ত্বাবধানে থাকবে এবং সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে ওষুধগুলো প্রয়োজন এবং এনসিডির জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো সেখানে থাকবে। এবং প্রাইমারি হেলথ কেয়ার ওষুধ ফ্রি অফ চার্জে আপনার জনগণকে দেওয়া হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর যে জেলায় যে সদর হসপিটাল আছে, জেলা হসপিটাল আছে, মেডিকেল কলেজ হসপিটাল আছে, ওখানে ওষুধের কাউন্টার আছে, যে কাউন্টারটা অফিস হাসপাতাল যখন আড়াইটার সময় বন্ধ হয়ে যায়, কাউন্টার বন্ধ হয়ে যায়। আমরা চাই 24/7, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আপনার ওষুধের যে ওখানে আপনার শপ, সেই শপটা খোলা থাকবে, ফার্মেসি খোলা থাকবে, যেখান থেকে মানুষ মানসম্মত ওষুধ আপনার বিনামূল্যে প্রাইমারি হেলথ কেয়ারের জন্য অন্য ওষুধ স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারে। তো এছাড়াও আপনার প্রেসক্রিপশন করার জন্য আমরা বলছি যে ডিজিটাল পোর্টাল আমরা ইন্ট্রোডিউস করব প্রেসক্রিপশন লেখার জন্য। কারণ একজন ডাক্তার সাহেব যখন ডিজিটাল পোর্টাল ইউজ করবেন, ওনার প্রেসক্রিপশন পোর্টাল ইউজ করবেন, তখন উনি যে ওষুধটা লিখবেন সেটা তো আপনার রেকর্ডেড থাকছে। হ্যাঁ, একজন পেশেন্ট আসলে পরে তার হেলথ আইডি থাকবে, তার ইউনিক একটা হেলথ আইডি থাকবে, তার হেলথ কার্ড, ইলেকট্রনিক হেলথ কার্ড থাকবে। তো প্রত্যেকটা পেশেন্টের এগেনস্টে ওই পেশেন্টকে কি ওষুধ দেওয়া হচ্ছে সেটা রেকর্ডেড থাকবে সিস্টেমের মধ্যে। এবং ওই প্রেসক্রিপশন যদি ডিজিটাল প্রেসক্রিপশন হয়, সেই প্রেসক্রিপশনে প্রাইমারি হেলথ কেয়ারের যে ডিফাইন্ড ওষুধগুলো থাকবে সেগুলো এই রোগী যখন আপনার উপজেলা হাসপাতাল বা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বা জেলা হাসপাতাল যেখানে যাক, ওই ওষুধে সে ফ্রি অফ কস্ট পাবে। এখানে ওই পেশেন্টের কিন্তু একটা ইনসেন্টিভ আছে, ডাক্তার সাহেবকে বলা যে আমাকে ডিজিটাল প্রেসক্রিপশন দেন, হ্যাঁ, আমাকে আপনার অটোমেটেড প্রেসক্রিপশন দেন। এবং সেটা দিলে আমরা মনে করি যে এখন যে আপনার প্রেসক্রিপশনের যে লম্বা লিস্ট, হ্যাঁ, এইটা আপনার কিছুটা নিয়ন্ত্রিত হবে এবং মানসম্মত মানহীন যে ওষুধগুলো ওগুলো আর প্রেসক্রাইবড হবে না। কারণ এখানে একটা অডিট করার একটা রেকর্ড থাকবে এবং সেটাকে অডিট করা এখানে একটা আপনার সুযোগ থেকে যাচ্ছে। তো এইভাবে আমরা মনে করি যে আপনার মানসম্মত যদি ওষুধ না হয় সেগুলো বাজারে তেমন আসতে পারবে না, কারণ সেগুলো কেউ প্রেসক্রাইব করবে না, ওটার কোনো ডিমান্ড থাকবে না। আর রোগীও সাশ্রয়ী মূল্যে ওষুধ কিনতে পারবে, যাতে করে তার যে হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেটা কিছুটা হলেও আপনার কমে আসে। সরকারিভাবে হাসপাতালে যে নিম্নমানের ওষুধ সাপ্লাই দেওয়া হতো সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা তো আপনার আমাদের যে প্রশাসনিক এনফোর্সমেন্ট, হ্যাঁ, কমপ্লায়েন্স, হ্যাঁ, সেটার মাধ্যমে আমাদেরকে করতে হবে। আমাদেরকে এনশিওর করতে হবে যে কোনো রকম নিম্নমানের ওষুধ, কারণ একটা হাসপাতাল তাদের ওষুধের একটা অংশ সেন্ট্রাল
আপনার Supply যায়। সাপ্লাইয়ের মাধ্যমে পায়, আর কিছু অংশ তারা লোকালি পারচেজ করতে পারে। তো সেখানে হয়তো বা আপনার কোনো অসাধু যদি ওখানে হাসপাতাল পরিচালনায় কেউ থাকে, সুযোগটা নিলেও নিতে পারে, আমি জানি না। হ্যাঁ, কিন্তু সেইটাকে আমার মনে হয় যে আমাদের আপনার এনফোর্সমেন্টের মাধ্যমে যে আইনগুলো আছে, এনফোর্সমেন্টের মাধ্যমে আপনার তাদেরকে কমপ্লাই করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে যাতে কোনো রকম আপনার মানবিহীন কোনো ওষুধ হাসপাতালে কিনতে না পারে। আরেকটা প্রসঙ্গ, আমাদের দেশে যারা ডাক্তাররা, তাদেরকে একটা পোস্টিং দিয়ে দেওয়া হলো। দেখা গেলো তিনি হয়তো বা পাশ করেছেন, বিসিএস এ চাকরি পেয়েছেন, পঞ্চগড়ে নড়াইলে পোস্টিং দিয়ে দেওয়া হলো, তিনি গেলেন। অভিযোগ হচ্ছে ডাক্তাররা গ্রামে থাকতে চায় না, মফস্বলে থাকতে চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন ডাক্তার যখন গ্রামে যান বা মফস্বলে যান, উপজেলায় যান, সে কোথায় থাকবেন, কোথায় খাবেন, তার স্যানিটেশন ফ্যাসিলিটি আছে কি না, সে আসলে নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে কি না, আমরা ডাক্তারদের উপরে কিন্তু ঢালাওভাবে দোষ দিয়ে তারা মফস্বলে থাকতে চায় না। সেই ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করা ছাড়া কি ডাক্তারকে কি আমরা মফস্বলে রাখতে পারবো? না, সে তো শুধু ডাক্তার না, এটা যে কোনো আপনার সিভিল সার্ভেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। একটা ছেলে বা মেয়ে সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করা বা এমবিবিএস পাশ করা বা বুয়েট থেকে বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করা, তারা যখন বিসিএস পরীক্ষা দিয়ে একটা প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী হিসাবে জীবন শুরু করে, অবশ্যই তাদের একটা স্বপ্ন থাকে, একটা ভালো জীবনের স্বপ্ন থাকে। এবং তাদের এই ভালো জীবন জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো যদি আমরা দিতে না পারি, হ্যাঁ, তখন তো এদেরকে রিটেইন করা খুব কষ্টকর হয়ে যায়। এবং সেটাই আমরা দেখছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। হ্যাঁ, আমরা ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস ডাক্তারদেরকে অনেকবার আমাদের দেশে চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা আমরা সাকসেসফুল হতে পারি নাই। একটা ইউনিয়নে তেমন কোনো ইনফ্রাস্ট্রাকচারই নাই। তো যদি ওই নতুন ডাক্তারের নতুন কাপল, তাদের নতুন বাচ্চা, হ্যাঁ, তাদের একটা স্কুলিং দরকার, তাদের একটা ভালো দোকান দরকার, হ্যাঁ, সেগুলো যদি আমরা দিতে না পারি, আমরা তো জোর করে আমরা রাখতে পারবো না। তো সেগুলো আমরা চিন্তা করেছি। আমরা উপজেলা পর্যায়েই আমাদের যে এমবিবিএস বা তার উপরের ডিগ্রিধারী ডাক্তার আমরা রাখতে চাই। এবং এখন উপজেলা পর্যায়ে মোটামুটি কিন্তু আপনার স্কুল এবং অন্যান্য যে যাবতীয় সুযোগ সুবিধা সেটা মোটামুটি এখন আছে। যেটা আমাদের এখন দরকার এবং যে ব্যাপারে বেশ অগ্রগতি সাধিত হয়েছে সেটা হলো ডাক্তার এবং অন্যান্য যারা হেলথ প্রফেশনাল আছেন, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট, হ্যাঁ, তাদের নিরাপত্তা। তাদের নিরাপত্তাটা এখন সাংঘাতিক আমাদের কাছে মনে হয় যে একটা জরুরি কনসার্ন। অনেকগুলো ঘটনা ইতিমধ্যেই ঘটেছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এটা দেশের জন্য একটা শেমফুল যে একটা হাসপাতালে আপনার যদি কোনো মিসম্যানেজমেন্ট হয়, তার জন্য ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে, ডাক্তার সাহেবকে বা অন্য যারা হেলথ প্রফেশনাল তাদেরকে আপনার কোন ধরনের বিচারের আওতায় আনা হবে সেটা আইন অনুযায়ী চলবে। কিন্তু সেখানে ঢুকে একজন ডাক্তারকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আপনার এই যে পেটানো, হ্যাঁ, এটা অত্যন্ত লজ্জাকর এবং এটা আমার মনে হয় যে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তো বিএনপি সরকার হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি মাসখানিক বা মাস দুয়েক আগে, আমার সঠিক ডেটটার আমার খেয়াল নাই, উনি মিটিং করেছিলেন বাংলাদেশের সব উপজেলা আপনার হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং যে অফিসার তাদের সাথে। এবং ওখানে এইটাই ছিল একটা বড় দাবি যে আমাদের হেলথ প্রফেশনালদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। তো ওখানেই উনি সিদ্ধান্ত নেন যে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার 10 জন করে আনসার নিয়োগ দেওয়া হবে, যারা 24 ঘন্টা আপনার নিরাপত্তার দায়িত্বে থাকবে। তো এটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। আপনার এই আনসারদেরকে অ্যালোকেট করা হয়েছে এবং পর্যায়ক্রমে আনসাররা জয়েন করা শুরু করেছে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়াও যে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটি আছে, হ্যাঁ, এবং সেখানে যে লোকাল যারা রাজনৈতিক ধরেন নেতা আছেন, লোকাল মেম্বার অফ পার্লামেন্ট বা আপনার যদি পৌরসভা হয় সেখানকার যে প্রশাসক বা জেলা পরিষদের প্রশাসক, ওনাদেরকে এখন আমাদেরকে অ্যাক্টিভলি এনগেজ করতে হবে, হ্যাঁ, যাতে করে ওনারা শুধুমাত্র ডাক্তার বা স্বাস্থ্যকর্মী না, পেশেন্টদেরও নিরাপত্তাতে নিশ্চিত হয়। মোটামুটি হাসপাতাল অঙ্গনে, হ্যাঁ, আপনার যে কোনো ধরনের আপনার ভায়োলেন্ট অ্যাক্টিভিটি যাতে আপনার কঠোরভাবে দমন করা হয় এবং যারা আইডেন্টিফাইড হবে, সিসিটিভি ক্যামেরায় অনেকে আইডেন্টিফাইড হয়, তাদের বিরুদ্ধে আপনার মামলা হওয়া থেকে শুরু করে তাদের দ্রুত বিচার ব্যবস্থায় আনা, এগুলো আমাদের এই কাজগুলো খুব দ্রুত শুরু করতে হবে। তা না হলে পরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে আশার আলোগুলো আমরা দেখছি, সে আলোগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। দর্শক, আমরা বিরতিতে যাব, তবে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ডাক্তার, নার্সেস বা আদার্স যারা হেলথ সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে থাকেন, তাদের নিরাপত্তা
যতটুকু জরুরি, রোগীর নিরাপত্তাও জরুরি। এবং আমরা এই অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে অনেক দুঃখজনক বিষয় দেখেছি। একজন চিকিৎসক যদি চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে তিনি যদি হতাহত হন, তিনি যদি হুমকির মুখোমুখি হন, তাহলে সেই জায়গায় কিন্তু চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। আবার একজন রোগীও যদি তার চিকিৎসা সেবাতে বঞ্চিত হয়, নিশ্চয়ই তার আইনের মাধ্যমে সে প্রতিকার পাবার সুযোগ রয়েছে। আমরা আশা করব মাননীয় উপদেষ্টা মহোদয় যে কথাগুলো বললেন সেগুলি বিবেচনায় রেখে আমরা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নিরাপত্তা যাতে মধ্যে রাখা যায়, ঝুঁকিমুক্ত রাখা যায়, সেই জায়গার মধ্যে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আবারও ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের সাথে আলোচনায় আবারও যুক্ত থাকবেন আমাদের আজকের সম্মানিত অতিথি, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রতিমন্ত্রী পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার থাকবেন আমাদের সাথে। দর্শক, আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার রয়েছেন আমাদের সাথে। আমি শেষ কিছু মুহূর্তের আলোচনায় আসি। দেশের হাম পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছিল এবং সেটি প্রশমিত করবার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা দুর্বলতার কারণের জন্য ঘটনা ঘটেছে। যে বিষয়টি হচ্ছে ভবিষ্যতে এই ধরনের বিষয় মোকাবেলা করবার জন্য সরকারের কী কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারে, আর একই সাথে এই হাম্পের পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারকে নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে সরকার এই মোকাবেলা করতে সমর্থ হয়েছে কি হয়নি। আপনি কীভাবে দেখছেন বিষয়টা? আমি একটা ব্যাপার খুব ক্লিয়ার করতে চাই এখানে, যে এবার যে হামের প্রকোপ আমরা দেখলাম, একটা ব্যাপার যে গ্লোবালি কিন্তু আপনার হাম আবার দেখা যাচ্ছে। 2020 কোভিড সময় থেকে শুরু করে এই পর্যন্ত আপনার 54টা দেশের তথ্য আমি পেয়েছি বিশ্বব্যাপী। কোনো দেশে 18%ও আপনার হাম বেড়েছে। এর মূল কারণ হলো কোভিডের সময় আপনার যে হেলথ সিস্টেম যে ডিসরাপশন হয়েছিল, তখন হামের টিকা সঠিকভাবে আপনার সবাইকে দেওয়া হয়নি। আমাদের দেশে কোভিডকালীন যে আপনার হামের একটা ইমিউনাইজেশন সাইকেল হয়েছিল 2020-21-এ, আমি মনে করি যে ওখানে অনেক ত্রুটি ছিল অন্যান্য দেশের মতো। আর বিগত সরকার এখানে একটা আমি বলবো যে অমার্জনীয় আপনার ভুল করেছে। সেটা হলো 2024-এর শেষ এবং 25-এ, 4 বছর পর পর টিকার সাইকেল হয়। তো 2024-25-এ একটা টিকার সাইকেল দেওয়ার কথা, একটা টিকা দেওয়ার কথা ছিল, সেটা একেবারেই দেয়নি। সেটা দেয়নি, তার মূল কারণ ছিল দুটো। একটা হলো স্বাস্থ্য সেক্টরে টাকার অভাবে, আমরা শুধু টাকার অভাবে আপনার সঠিক সময় তারা টিকা কিনতে পারেনি। টাকার অভাবটা এই জন্যে হয়েছিল কারণ অনেক বছর ধরে স্বাস্থ্য সেক্টরে আপনার মানি ফ্লো হয় ওপির মাধ্যমে, অপারেশনাল প্রোগ্রাম। ইউনিসেফ সরকার সিদ্ধান্ত নিল এটা আমরা চেঞ্জ করে ডিপিপির মাধ্যমে করব, আমরা টাকা আনবো। কিন্তু ডিপিপির মাধ্যমে টাকা আনতে হলে পরে যে একটা অ্যাপ্রুভাল প্রসেস, ডিপিপি প্রপোজাল লিখতে হবে, একনিক অ্যাপ্রুভাল লাগবে, হ্যাঁ, এগুলোকে সম্পূর্ণ না করেই তারা ওপির টাকা বন্ধ করে দেয়। টাকা বন্ধ হয়ে গেল আর নতুন টাকা আসলো না। হ্যাঁ, এই কারণে আপনার টিকা সহ অন্যান্য যে এসেনশিয়াল প্রোডাক্ট, যেমন পরিবার পরিকল্পনার আপনার কন্ডোমস, পিলস, এগুলোও তো আমাদের দেশে এখন ব্যাপক স্টক আউট। হ্যাঁ, তো এইটা আপনার আমি বলবো যে একটা অমার্জনীয় অপরাধ, এবং এইটা জানার জন্য আপনার আর বিশদভাবে সময় নষ্ট করার দরকার নাই। এটা প্রমাণিত যে তাদের এই ভুলের জন্য আপনার টিকা দেওয়া হয়নি, এবং সেই কারণে আমরা যে হামের প্রকোপটা দেখছি। টিকার সাথে সাথে আরেকটা যে কারণ, আমি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, আমি একজন নিউট্রিশনিস্ট, আমি মনে করি আমাদের দেশে ম্যাটারনাল ম্যালনিউট্রিশন এটা একটা আপনার ব্যাপকভাবে আমার মনে হয় দেখা দিয়েছে। মায়েদের আপনার পুষ্টিহীনতা, এটা আমাদের অত্যন্ত গভীরভাবে খতিয়ে দেখা উচিত। তার কারণ হলো আমি অনেক হাসপাতালে হামের রোগী দেখেছি, শিশু দেখেছি যাদের বয়স আপনার 3 মাস 4 মাস, কিন্তু ইন থিওরি 9 মাসের কম বয়সে কোনো বাচ্চার হাম হওয়ার কথা না, তাদের টিকা পাওয়ারও কথা না। হ্যাঁ, তারা মায়ের কাছ থেকে আপনার বুকের দুধের মাধ্যমে অ্যান্টিবডিগুলো পাবে হাম প্রতিরোধ করার জন্য। তার অর্থ হলো হয় মায়ের ভিতরেই অ্যান্টিবডি নাই, মায়ের বুকের দুধ থেকে আপনার ঠিক মতো নিউট্রিশন বাচ্চা পাচ্ছে না, অথবা ব্রেস্ট ফিডিংই করছে না, আপনার ল্যাক অফ ব্রেস্ট ফিডিং, এই দুইটা কারণে এটা হতে পারে। তো মায়ের যে আপনার অপুষ্টি, এর সাথে সাথে এই যে মৃত্যু যে হলো, এই মৃত্যুর জন্য আমি বলবো যে বেশিরভাগ
মানে বাচ্চারাই মারা গিয়েছে, নিউমোনিয়া হয়েছে তাদের এবং অপুষ্টির কারণে। আপনার যদি একটা বাচ্চা অপুষ্টিতে ভোগে তখন তার আপনার যে কোনো ইনফেকশন হওয়ারও প্রবাবিলিটি অনেক বেড়ে যায় এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। এগুলো এস্টাবলিশ সায়েন্স। সো শিশু যে হামে আক্রান্ত হয়েছে তার একটা আমি বললাম টিকা সে পায়নি, দ্বিতীয়ত মায়ের কাছ থেকে সে আপনার অ্যান্টিবডি পায়নি মায়ের অপুষ্টির জন্য, এবং হাম হওয়ার পরে যে তার মৃত্যু হয়েছে তার জন্য একটা বড় অংশ দায়ী হলো বাচ্চার যে অপুষ্টি, এই অপুষ্টিটা অনেকাংশে দায়ী। তো আমাদেরকে এই টিকার ব্যাপারটা অলরেডি আমরা বলেছি যে আমরা কাজ করেছি। টিকা এখন পর্যাপ্ত পরিমাণে টিকা বাংলাদেশে আছে। আমরা ইউনিসেফের মাধ্যমে আমরা টিকা ক্রয় করেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড ব্যাংক তারা আপনার প্রায় 400 কোটির উপরে টাকা আমাদেরকে লোন হিসেবে দিয়েছিল কোভিডের সময়। ওইটাকে আমরা রিপারপাস করেছি টিকা কেনার জন্য। তো আমাদের দেশ এখন বাংলাদেশ এখন টিকাতে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমাদেরকে কাজ করতে হবে ম্যাটারনাল ম্যালনিউট্রিশনের বিরুদ্ধে, আমাদের কাজ করতে হবে চাইল্ড ম্যালনিউট্রিশন প্রিভেনশনের জন্য। এই কাজগুলো যদি আমরা করতে না পারি আমরা ভবিষ্যতে অন্য যে স্বাস্থ্য ঝুঁকি, স্বাস্থ্য সমস্যা সেগুলোর মধ্যে আমরা থেকেই যাব। জি, একেবারে শেষে 1 মিনিটের আলোচনায় যদি একেবারে আপনি কনক্লুশন করেন, ওয়াইন্ড আপ সেশনে যদি আপনি বলবার চেষ্টা করেন, এই সরকারের যে ম্যান্ডেট, সে ম্যান্ডেটের মধ্যে কিন্তু স্বাস্থ্য খাতটা বড় একটা ম্যান্ডেট। শিক্ষা, স্বাস্থ্য এবং আমরা মনে করি যে সুশাসন, জবাবদিহিতা সব কিছু বড় ম্যান্ডেট। এই সর্বশেষে এই খাতটাকে একেবারেই সাজিয়ে তুলতে সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসাবে জবাবদিহিতা, স্বচ্ছতা, যত রকম পূর্বের অভিজ্ঞতা থেকে দুর্বলতাগুলো দূর করে তারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি কি মনে করেন সরকার পারবে? তারা এই বাজেটের পর্যাপ্ত যে অর্থ আহরণ সেটি করতে পারবে কিনা, সরকার সমর্থ হবে কিনা? আমরা তো বিশ্বাস করি আমরা পারবো, কারণ আমরা অনেক আগে থেকেই এ ব্যাপারে আমরা বিভিন্নভাবে পরিকল্পনা করছি এবং অনেকগুলো প্রকল্প আমরা অলরেডি হাতে নিয়েছি। আমি মনে করি যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় আপনার কনসেপচুয়াল শিফট, যে এটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক একটা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে, এটাকে যদি আমি প্রিভেনশন সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তরিত করতে পারি। আমরা 1 লাখ স্বাস্থ্যকর্মী নতুন নিয়োগ দেওয়ার কথা বলেছি। আমাদের বাংলাদেশে এখন 40 থেকে 42 হাজার স্বাস্থ্যকর্মী আছে। এদেরকে যোগ করে যদি আমরা নিশ্চিত করতে পারি যে আমরা একটা নির্দিষ্ট সময় পরপর, কয়েক মাস পরপর আমরা প্রতিটি ঘরে আমরা প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবার যে প্যাকেজ, যেমন আপনার রক্তচাপ দেখা, ব্লাড সুগার দেখা, মেন্টাল হেলথ স্ক্রিন করা, ছোটো বাচ্চার নিউট্রিশন দেখা, মা প্রেগনেন্ট কিনা, এই প্রেগনেন্সিকে শনাক্ত করা, টিকা দেওয়া, যদি এগুলোকে আমরা যদি নিশ্চিত করতে পারি প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে, যদি আমরা আমাদের দেশে এগুলোকে ইন্টিগ্রেট করতে পারি, আমরা মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা রেভলিউশনারি চেঞ্জ আমরা আশা করছি, এটা আমরা অবশ্যই অ্যাচিভ করতে পারবো। প্রিয় দর্শক, আমরা অনেক কথাগুলো শুনলাম, আশাবাদের কথা শুনলাম, এবং এই আশাবাদ যাতে বাস্তবায়িত হয়, স্বাস্থ্য খাতের যে দুর্বলতা, সব দুর্বলতা কাটিয়ে উঠে যাতে জনগণের দরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়া যায়, এবং সরকারের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার প্রত্যেকটা যাতে বাস্তবায়ন হয়, মানুষকে যাতে চিকিৎসা নিতে আর দেশের বাইরে যেতে না হয়, যাতে এই ওষুধ নিতে গিয়ে হাসপাতালে হয়রানি হতে না হয়, চিকিৎসা নিতে গিয়ে হয়রানি হতে না হয়, আর একই সাথে যারা চিকিৎসক রয়েছেন তাদেরকেও যাতে নিরাপত্তার মাধ্যমে তারা চিকিৎসা প্রদান করতে পারেন। সব কিছু মিলিয়েই সরকারের পক্ষ থেকে একটা প্যাকেজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং সেই প্যাকেজ পরিকল্পনায় জনগণ আশাবাদী, আমরাও আশাবাদী। আমরা এটিএন বাংলার পক্ষ থেকে আজকের সম্মানিত অতিথি, অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিত্ব, প্রতিমন্ত্রী পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। এবং একই সাথে প্রিয় দর্শক, যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।